দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ধাক্কা সামাল দেবার আগেই বাংলাদেশ সরকারকে আরেকটা কঠোর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে ক্ষমতাসীনদের অনেক রকম সমস্যা হয়েছে এবং কোনোভাবেই তার তৎপরতাকে ভালোভাবে দেখা হয়নি। তো দেখেন, আজিজ বেনজির এদেরকে নিয়ে কিন্তু দেশের ভেতরে এক উতাল পাতাল হাওয়া চলছে। অনেকে ধরলে তাদের কিন্তু বিচারের এখনো কোনো কিছু হচ্ছে না। তবে আজিজের ব্যাপারে যে সে সাবেক সেনাপ্রধান আজিজের ব্যাপারে যে স্যাংশন আসছে সেটা কিন্তু মার্কিন তারপর ভিসা বন্ধ করে দিয়েছে যে আমাদের আইজিপি সাহেবের, সেখান থেকেও কিন্তু এই ধাক্কা শুধু তাদেরই না, তাদের পেছনে যে আরো কারা কারা রয়েছে সেই গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি। অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ধাক্কা সামাল দেবার আগেই বাংলাদেশ সরকারকে আরেকটা কঠোর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলা করা। আমরা জানি ইতোমধ্যে রিজার্ভ $12 বিলিয়ন ঘরে চলে এসছে এবং গত কয়েক মাসে আমরা $5 বিলিয়ন ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে এবং আগামীকাল যে বাজেটটা দেওয়া হচ্ছে সেখানে 1.25 লাখ কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করবার জন্য। আসল টাকা আমরা এখন পর্যন্ত পরিশোধ করতে শুরু করিনি, কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে এবং 2026 আসতে আসতে প্রায় সবগুলো মেগা প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হবে এবং তখন আমাদের আসল পরিশোধ করতে শুরু করতে হবে। ফলে তখন এই ঋণ পরিশোধের চাপ কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই মুহূর্তেও আমাদের উপরে ঋণ পরিশোধের যে চাপ আছে, অর্থনীতির যে চাপটা আছে সরকার উপরে, সেটা সামাল দেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এর মধ্যেই যদি বিদেশি বিনিয়োগ কমে যায়, বিদেশি বিনিয়োগ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে সরকার কোনোভাবেই এই অর্থনৈতিক সংকটকে সামাল দিতে পারবে না এবং এটা তার ক্ষমতায় টিকে থাকার জন্য চ্যালেঞ্জ হবে। কারণ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্ররাও এখন তাদের পাওনা টাকার জন্য সরকারকে চাপ দিতে শুরু করেছে। নির্বাচনের পর আমরা প্রথম দেখেছিলাম সরকার কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছিল এবং সেই সময় চীন এবং রাশিয়া সরকারের উপরে চাপ প্রয়োগ করতে শুরু করেছিল তাদের পাওনা টাকার জন্য। এবং আমরা সর্বশেষ দেখেছি মোদির অত্যন্ত ঘনিষ্ঠ অলিগার্ক আদানি তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং তারা অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের পাওনা 5,000 কোটি টাকার জন্য চাপ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েক দফায় পিটার হাস, মার্কিন রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাদা করে বৈঠক করেছেন। এরপর ডোনাল্ড লু আসলেন, তিনিও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা যাতে তাদের লভ্যাংশ সময় মতো পায় সেটার জন্য চাপ দিয়েছেন এবং এরপর প্রতিনিধি দল এসেছিলেন একটা, তারাও সরকারের বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাদা করে বৈঠক করেছেন এবং একই ব্যাপারে তারাও চাপ প্রয়োগ করেছে। সুতরাং অর্থনৈতিকভাবে এখন সরকার প্রচণ্ড রকম একটা চাপের মধ্যে আছে। এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আগামী দিনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। কেন বলছে সেই জায়গাটাতে আসব। তার আগে একটু বলে রাখি, এবারই কিন্তু প্রথম না, এই বছরেরই 2024-এর ফেব্রুয়ারিতেও একই ধরনের একটা বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল বাংলাদেশকে এবং তার প্রভাব কিন্তু আছে, তার প্রভাব আছে। 2022-এর চেয়ে 2023 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে 16% এবং এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন বাংলাদেশ সরকারকে দেয়া হলো এই বছরের ফেব্রুয়ারিতে, তারপর বিদেশি বিনিয়োগের পরিমাণ আরও বড় মাত্রায় কমেছে। অর্থাৎ এই বছরের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 22% এবং নতুন করে আবারও একই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হলো। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এটা জানিয়েছেন এবং 2024 সালের অর্থাৎ এই বছরেরই ফেব্রুয়ারি মাসে যখন এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তখনও ম্যাথিউ মিলারই আমাদেরকে জানিয়েছিলেন। কি বলছেন তিনি আমরা একটু দেখি। শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে, ইউনুসের মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ঢাকার আদালতে চলা মামলার প্রসঙ্গটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। মিলার বলেন, শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। গত রোববার ঢাকার আদালতে হাজিরা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ওই সময় এজলাস কক্ষে আসামিদের জন্য তৈরি লোহার খাঁচায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয় এই নোবেল বিজয়ীকে। এই অভিজ্ঞতাকে অভিশপ্ত জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছে যাওয়া হিসেবে বর্ণনা করেন তিনি। তিনি বলেছিলেন, দেবদেবীর
অভিশাপে তিনি তার জীবনের অভিশপ্ত তার জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছে গেছেন। এবং সেই প্রসঙ্গেই ম্যাথিউ মিলার তার বক্তব্য জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছেন। ম্যাথিউ মিলার বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। আমরা আগে উদ্বেগ জানিয়ে বলেছি এই মামলায় বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার করা হচ্ছে, ডক্টর ইউনূসকে হয়রানি করতে আর ভয় দেখাতে এমনটা করা হচ্ছে। সতর্ক করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার বলেন, এভাবে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার চলতে থাকলে বাংলাদেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে, বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। এই বিষয়ে উদ্বেগ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এটা। মিলার বলেন, ডক্টর ইউনূসের আপিল প্রক্রিয়া চলমান, তাই তার জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহ দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ডক্টর ইউনূস ইস্যুতে কথা বলছে অনেক আগে থেকে, 1 বছরের বেশি সময় ধরে তারা ডক্টর ইউনূসের বিষয়ে কথা বলছে। এবং ম্যাথিউ মিলার বলছেন, এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটা আমরা দেখছি না, বরং সরকার তাকে ভয়ভীতি দেখানোর জন্য, অপদস্থ করবার জন্য এবং চাপে রাখবার জন্যই আইনের অপব্যবহার করছে। ম্যাথিউ মিলার পরিষ্কারভাবে এই কথাটা জানিয়েছেন। এই বছরের ফেব্রুয়ারিতে যখন একই বিষয়ে যুক্তরাষ্ট্র কথা বলেছিল, সেই রিপোর্টটা একটু দেখি। ইউনূসের বিচার প্রক্রিয়া বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে, যুক্তরাষ্ট্র বলছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের ভাষায়, ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলাটির বিচার হয়েছে অস্বাভাবিক গতিতে। তখন বলা হয়েছে, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশকে সতর্ক করল বিদেশি বিনিয়োগ নিয়ে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা উদ্বিগ্ন শ্রম এবং দুর্নীতি দমন আইনের অপব্যবহারের যে ধারণা তৈরি হচ্ছে সেটা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ প্রাপ্তিকে বাধাগ্রস্ত করতে পারে। একই কথাই, এক্স্যাক্টলি একই কথাই তিনি আবারও রিপিট করেছেন। তখনও বলেছিলেন আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে। তিনি নতুন করে একই কথা বলেছেন, আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু এবার তিনি নতুন করে একটা কথা বলেছেন, আইনের শাসন নিশ্চিত করা যাদের দায়িত্ব তাদেরকে বারবার চাপ দেবার পরেও, মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বারবার অর্থাৎ সরকারকে চাপ দেবার পরেও তারা কোনো ধরনের দৃশ্যমান অগ্রগতি দেখছে না। এই কথাটা আবার ম্যাথিউ মিলার এবার যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে সতর্ক করা হলো তখন অ্যাড করেছে। এবং যুক্তরাষ্ট্র যে স্টেপের কথা বলছে, অর্থাৎ বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়া, সেটার কি প্রভাব পড়ছে এটা আমরা একটু দেখি। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট, 2023 সালে দেশে বিদেশি বিনিয়োগ 16% কমেছে। এখানে বলছে, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2023 সাল শেষে দেশের নিট এফডিআই হয়েছে $3 বিলিয়ন মার্কিন ডলার। 2022 সালে যা ছিল $3.48 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 1 বছরের ব্যবধানে এফডিআই প্রবাহ $475 মিলিয়ন কমেছে, যেটাকে বলা হচ্ছে আগের বছরের তুলনায় 16% কম। এবং এই বছরের প্রথম 6 মাসে এটা প্রায় 22% কমেছে আগের বছরের তুলনায়। তার মানে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে যে সতর্ক বার্তা দেয়া হয়েছিল সেটা কাজ করতে শুরু করেছে এবং নতুন করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র একই বার্তা, একই সতর্ক বার্তা সরকারকে জানালো। ফলে মার্কিন নিষেধাজ্ঞায় আসলে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে কোনো নিষেধাজ্ঞা আসলে সেটাকে আমরা যত বড় স্টেপ হিসেবে দেখি, আমরা এই বক্তব্যকে, এই সতর্ক বার্তাকে হয়তোবা সেই স্টেপ হিসেবে দেখছি না বা অত কঠোর অবস্থান হিসেবে দেখছি না, কিন্তু এটা সরকারকে প্রচণ্ড রকম বিপদে ফেলতে পারে। কারণ এই মুহূর্তে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক সংকট মোকাবেলা করা। এবং অর্থনৈতিক সংকট যদি তারা মোকাবেলা করতে না পারে, তাহলে যাদেরকে দিয়ে, যাদের শক্তিতে তারা ক্ষমতায় আছে বলে আমরা মনে করি, সরকারের অতি আপনজন, সরকারের খুব কাছের বন্ধু ভারতও এখন সরকারের ওপরে পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে। এবং সেটাও ভারতের ক্ষমতাসীন দলের, ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের আদানি গ্রুপের পক্ষ থেকে। আদানি গ্রুপের পক্ষ থেকে যখন এই চাপটা দেওয়া হয়, তখন আমরা বুঝতে পারি এই চাপটা মূলত আসছে ভারতের ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকেই। এবং চীন নির্বাচনের পর সরকারের ওপরে একই ধরনের চাপ দিতে শুরু করেছিল, যখন সরকার কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাবার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু এখন আবার সরকার চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, কারণ অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য এখন তার চীনকে প্রয়োজন। সেই তো মধ্যে $5 বিলিয়ন চেয়েছে চীনের কাছ থেকে। সকালে ঘুম থেকে উঠে দেখছি একটা লিড নিউজ মানব জমিনে, সেটা হচ্ছে পিটার হাস পেশা বদল করতে চলেছেন।
তো পিটার হাস পেশা বদল করতে চলেছেন, এটা গুরুত্বপূর্ণ নিউজ কেন? আসলে নিউজ এই কারণে যে পিটার হাস একটা বড় নিউজ আইটেম গণমাধ্যমের কাছে। গত 1.5-2 বছর ধরে তিনি রীতিমতো একদম তাকে ঘিরে প্রধান প্রধান খবরগুলো হয়েছে। তার একটা মন্তব্য, একটা কি বলে, যে কোনো বিষয়ে তার অবস্থান, তিনি কোনো অনুষ্ঠানে গেছেন, কিছু বলেছেন, যাই করুক না কেন তার দিকে সবার নজর ছিল। কারণ বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য খুবই সোচ্চার ছিলেন এবং সংলাপের মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন হোক সেই ব্যাপারে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে গেছেন পিটার হাস। আর এই চেষ্টা চালাতে গিয়ে তিনি ক্ষমতাসীনদের বিরাগ ভাজন হয়েছেন। তার পুলিশ স্কট প্রত্যাহার করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে নানা রকম, এবং বিব্রতকর অনেক রকম পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়েছে। কিন্তু একটি ভালো বিষয় যে যুক্তরাষ্ট্র সরকার একেবারে বরাবর পিটার হাসকে সমর্থন করেছেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারের যে নীতির আলোকে তিনি কাজ করেছেন এই কথা তিনি বলেছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরও বলেছেন। ফলে যুক্তরাষ্ট্রের তরফে কোনো সমস্যা হয়নি, কিন্তু বাংলাদেশে ক্ষমতাসীনদের অনেক রকম সমস্যা হয়েছে এবং কোনোভাবেই তার তৎপরতাকে ভালোভাবে দেখা হয়নি। এমনও বলা হয়েছে যে পিটার হাস মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এরকম একটি কথাও বলা হয়েছে। গোপনে তিনি বৈঠক করেছেন, এই কথা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বলেছে। তার মানে পিটার হাসের কি পরিমাণ গুরুত্ব ছিল যে তাকে ঘিরে শুধু বাংলাদেশের ক্ষমতাসীন না, মানে ভারত এবং রাশিয়া তারাও পর্যন্ত বক্তব্য দিয়েছে। পিনাক রঞ্জন চক্রবর্তী ভারতের হাই কমিশনার ছিলেন এক সময় বাংলাদেশে, তিনিও পর্যন্ত বলেছেন যে ভারতের কড়া মনোভাব জানতে পেরে পিটার হাস মানে গা ঢাকা দিয়েছেন, এমন মন্তব্য করেছেন। যাই হোক, এখানে বলা হচ্ছে ঢাকায় দায়িত্বরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস পেশা বদল করতে চলেছেন। ঢাকায় থাকা অবস্থাতেই সম্ভবত তিনি তার পেশা বদলের কথা ঘোষণা করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে পিটার হাস ফরেন সার্ভিস থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী 2 মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পেশাদার এই কূটনীতিক ভিন্ন পেশা অর্থাৎ প্রাইভেট সার্ভিসে কোনো একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিচ্ছেন। পিটার হাসের এই বছরের শেষে ঢাকা ত্যাগের কথা ছিল। তার স্থলাভিষিক্ত হতে চলেছেন ডেভিড স্লেটন মিল। তিনি বর্তমানে চীনে রয়েছেন। অত্যন্ত মেধাবী কূটনীতিক পিটার হাস 2022 সালের 15ই। দেখেন, বড় ধরনের একটা ইফেক্ট পড়বে তখন থেকেই বোঝা গেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন হাত দিয়েছে তখন থেকে বা সেখান থেকে কাউকে না কাউকেই বাটে ফালাবে। আর সেই হিসাবে কিন্তু তারা হুঁশিয়ারিও করেছে যে এই যে নিরাপত্তা যে শান্তিরক্ষা মিশনে যে যায় সেই বাহিনীদেরকেও কিন্তু তারা হুঁশিয়ারি করেছে। তার সাথে সাথে আজিজ বেনজির তাদেরকে তো নিষেধাজ্ঞার আওতায় এনেছে। তার পেছনে আরও কারা কারা রয়েছে এবং কোন কোন পর্যায়ে ব্যবসায়িক খাত, বিজনেস বিভিন্ন খাতে যে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে। তো আসলে এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।